অনেক ভালো আছেন। আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাসে উপস্থিত হচ্ছি সাক্ষ্য। অলরেডি গুরুত্বপূর্ণ অনেক বিষয় পড়িয়ে ফেলেছি। তো আজকে আমরা কিছু ছোট টপিক দেখব, যেগুলো হচ্ছে আমরা আমাদের যে পড়ার ক্ষেত্রে আমরা সেকেন্ড পজিশনে রাখবো এগুলোকে। আসলে সাক্ষ্য আরও অনেক বিষয় পড়ার আছে, পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট, অনেক বিষয় পড়ার আছে। তো আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলোই পড়তেছি। তো যাই হোক, আমরা কথা বলবো না। আমরা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আজকে ক্লাসটা আমরা শেয়ার দিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন। এখনও অনেকে যুক্ত হন নাই, মাত্র আপনারা বুঝতে দেবেন। ওকে, আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের নিজেদের যা পড়ায় সেগুলো অবশ্যই পড়তে হবে এবং আপনাদের নিজেদেরকেও গতিশীল হতে হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এইটা সাক্ষ্যের শেষ ক্লাস আজকে, চতুর্থ ক্লাসে। আর এটা বলবো সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট। যেমন প্রথম তিনটি ক্লাস দিয়েছে, এই টপিকগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তো এইগুলোকে প্রথম আপনার ক্যাটাগরি করতে হবে তিনটা। একটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, এইগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এরপরের ক্যাটাগরি হচ্ছে মিডিয়াম ইম্পর্টেন্ট, এইটাকে আপনার মিডিয়াম আকারে পড়তে হবে। আর লাস্ট ক্যাটাগরি হচ্ছে যেগুলো আসতে পারে, নাও আসতে পারে। এইগুলো জাস্ট হচ্ছে আপনি একবার যেভাবে পড়ে যাবেন, যাতে হচ্ছে যদি আসে সেক্ষেত্রে যেন আপনার হচ্ছে অ্যান্সার কিছু করে আসতে পারেন এই জন্য। তো এই তিন ক্যাটাগরিতে পড়তে হবে, ঠিক আছে? আর যাই হোক, তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। আজকে আমরা প্রথম যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সাক্ষ্য আইনে সাধারণত আমরা জানি যে সব বিষয় প্রমাণের দরকার আছে। আমি একটা আজকে মুখে বলে দিই, হোয়াইট বোর্ডে না লিখি। তো প্রথম দেখবো হচ্ছে আমরা যে সকল বিষয়গুলি প্রমাণের দরকার নেই। এরপরে আমরা দেখবো হচ্ছে সাক্ষ্য প্রদান করতে পারে এমন যোগ্য ব্যক্তি কে যোগ্য ব্যক্তি। তারপর হচ্ছে বোবা আছে, সেটা সাক্ষ্য প্রমাণ করতে পারে কিনা। তারপর হচ্ছে জেরা জিনিসটা কি। তারপর হচ্ছে জেরার মানে পরিধি, প্রকৃতি এবং জেরার উদ্দেশ্যটা দেখবো। হচ্ছে জেরার সময় আদালতে কি প্রশ্ন করা যায় না, এইটা আমরা দেখবো। তার অথবা দেখবো হচ্ছে আদালত হচ্ছে কাউকে জেরা করা থেকে কি উদ্দেশ্যে বারিত করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। তারপর আমরা দেখব হচ্ছে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, কখন করা যায় না, সেটা আমরা দেখব। তারপর দেখব হচ্ছে আমরা এক্সপার্ট অপিনিয়ন কি, এই বিষয়টা আমরা দেখব। এরপরে হচ্ছে আমরা দেখব যে এক্সপার্ট অপিনিয়ন না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আদালত গ্রহণ করে সাক্ষ্য হিসাবে বা প্রাসঙ্গিক করে, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে অনেকগুলো বিষয় দেখব, যদি এগুলো খুব সংক্ষেপে দেখব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যা প্রমাণের প্রয়োজন নেই। দেখেন, যদি প্রশ্ন আসে যা প্রমাণের প্রয়োজন নাই, বা কোন বিষয়বস্তুগুলো, কোন ঘটনাগুলো প্রমাণের প্রয়োজন নেই, প্রশ্ন আসবে এরকম, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে ঘটনা প্রমাণের প্রয়োজন নেই, যে ঘটনা প্রমাণের প্রয়োজন নেই। তাহলে এইখানে আমরা একটা জিনিস পেয়েছি, ঘটনা প্রমাণ। কি পেয়েছি? ঘটনা প্রমাণ। তাহলে আমরা দেখব প্রথম ঘটনা প্রমাণ জিনিসটা কি। ঘটনা প্রমাণ হলো কোন ঘটনার বিষয়বস্তুর অস্তিত্ব নিশ্চিতকরণ এবং এই অস্তিত্ব নিশ্চিতকরণে যেখানে একটা বিশ্বাস স্থাপন হয়। তাহলে ঘটনা প্রমাণ কি? যেখানে একটা বিশ্বাস স্থাপন। এই বিশ্বাস স্থাপন কিসের উপর? কোন ঘটনার অস্তিত্বের উপর। অস্তিত্বের উপর যে বিশ্বাস স্থাপন, সেই বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঘটনা প্রমাণ। এখন ধরেন আপনি একটা ঘটনা বললেন, ঘটনা হচ্ছে যে খকে খুন করলো। এখন এই ঘটনা প্রমাণের জন্য আপনার যে সকল এভিডেন্স দেওয়া প্রয়োজন হয়, যে সকল বিষয় বলে আদালতের সামনে উপস্থাপন করলে আদালত বিশ্বাস স্থাপন করতে পারে, সেটাকে আমরা বলবো ঘটনা প্রমাণ। তাহলে ঘটনা প্রমাণ পেলাম। সেকশন 3 অফ দা এভিডেন্স অ্যাক্ট, এইখানে প্রমাণ বলতে আর একটা কিছু জিনিসকে বোঝায়। তাহলে প্রমাণ বলতে আরো কিছু জিনিসকে বোঝায়। সেকশন 3 কি জিনিসকে বোঝায়? একটা হচ্ছে কোন জিনিস প্রুফ হয়েছে তখনই ধরে নেওয়া হবে
যদি এই জিনিসটার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে। অস্তিত্ব, এটা কি প্রমাণের সংখ্যা, প্রমাণিত হয়েছে কখন সেটা ধরে নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে এই ঘটনার বা এই বিষয়টা সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তি অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। অর্থাৎ হচ্ছে এমন কিছু অস্তিত্ব আপনি হাজির করলেন যে অস্তিত্বটা কি একজন বিচক্ষণ ব্যক্তির অনুমানের ভিত্তি তৈরি করে। এবং এই অনুমানের ভিত্তিতে তার কি করা উচিত, কাজ করা উচিত। এটাকে বলে প্রমাণিত হয়েছে। তাহলে ঘটনা প্রমাণ মানে কোন ঘটনার অস্তিত্ব আছে বলে যদি বিশ্বাস স্থাপন করা না যায়, অথবা কোন ঘটনার অস্তিত্ব আছে এই রকমের বিশ্বাস একজন বিচক্ষণ ব্যক্তির বা এই রকমের জিনিসটি একজন বিচক্ষণ ব্যক্তির অনুমানের ভিত্তি হিসেবে কাজ করে বা কাজ করা উচিত, এরকম যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে সেটাকে বলবো আমরা ঘটনা প্রমাণ। তাহলে সাধারণত এই প্রথম ঘটনা প্রমাণ লিখবেন, তারপর সেকশন 3 প্রমাণিত বলতে কি বুঝিয়েছে সেটা লিখবেন, তারপর লিখবেন যে সাধারণত একটা ঘটনাকে প্রমাণ করতে হলে তার যে প্রমাণের জন্য যে সকল উপাদান প্রয়োজন সেই সকল উপাদান দিয়ে আদালতের সামনে প্রমাণ করতে হয়, এবং এই প্রমাণ সাপেক্ষে আদালত কি করে, তার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এইখানে প্রমাণ বলতে শুধুমাত্র সাক্ষ্যকেই বুঝাচ্ছে না, বরং আরো আনুষঙ্গিক প্রমাণ বলতে, ঘটনা প্রমাণ বলতে আরো আনুষঙ্গিক বিষয়াদি বুঝায়। আরো আনুষঙ্গিক বিষয়কে কি করে, অন্তর্ভুক্ত করে। এখন যে বিষয়টা, তাহলে আমাদের যে মূল জায়গা, তাহলে আমাদের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কিছু ফ্যাক্ট আছে, কিছু ঘটনা আছে যেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। এই ফ্যাক্টগুলো কি? তো প্রথমে আমরা তাহলে এই ফ্যাক্টগুলো দেখব যে যে বিষয়গুলো প্রমাণ করার আমাদের প্রয়োজন নেই। প্রথম যে বিষয়টা প্রমাণ করার প্রয়োজন নেই, যে ঘটনাটা এই বিষয় সম্পর্কে বলা আছে সেকশন 56 থেকে সেকশন 58 পর্যন্ত। সেকশন 56 থেকে 58 পর্যন্ত বলে দেয়া আছে, কিছু ঘটনার কথা বলে দেয়া আছে যেই ঘটনা আদালতে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই ঘটনাগুলো কি? প্রথম সেটা হচ্ছে বিচারিক দৃষ্টিগোচর বিষয়, যেটাকে আমরা বলি জুডিশিয়াল নোটিশ, সেকশন 56। জুডিশিয়াল নোটিশ বা বিচারিক দৃষ্টিগোচর বিষয়। জুডিশিয়াল নোটিশটা কি? জুডিশিয়াল নোটিশটা হচ্ছে এমন কিছু বিষয়াবলী, এমন কিছু ঘটনা যেটা ধরে নেওয়া হয় যে এই বিষয়টা আদালতের দৃষ্টিগোচর হয়েছে এবং সাধারণ মানুষ হিসাবে এই বিষয়টা একজনের দৃষ্টিগোচর আছে। যেমন হচ্ছে আমি যদি বলি যে সপ্তাহে কয় দিন, এই বিষয়টা আপনার প্রমাণ করার দরকার নেই, কারণ এটা জুডিশিয়াল নোটিশ, কারণ এই বিষয়টা সবার জ্ঞানের মধ্যে আছে বা আদালতের জ্ঞানের মধ্যে আছে। জুডিশিয়াল নোটিশ হচ্ছে যে বিষয় বলে আদালতের জ্ঞানের মধ্যে আছে, এই বিষয়কে জুডিশিয়াল নোটিশ বলে। তাহলে যে সব বিষয়গুলো আদালতের জ্ঞানের মধ্যে আছে এই বিষয়গুলোকে আপনাকে সাক্ষ্য দ্বারা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। 56তে বলেছে কি জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নেই। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 57। এইখানে 11টা বিষয়কে বলা আছে, 11টি বিষয়। এই 11টি বিষয় লেখা লাগবে না, কয়েকটা উদাহরণ দিয়ে দিলেই হবে। 11টি বিষয়কে জুডিশিয়াল নোটিশ বলেছে। অর্থাৎ 56তে বলছে জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নেই, 57তে কি বলেছে 11টা বিষয়কে জুডিশিয়াল নোটিশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যেমন আপনার হচ্ছে বাংলাদেশের সকল আইন জুডিশিয়াল নোটিশ, সকল আইন আদালত জানে মর্মে ধরে নেওয়া হবে। তারপর হচ্ছে আপনার ধরেন যে বাংলাদেশের সাথে কোনো দেশের বিরোধ, কখন বিরোধ শুরু হয়েছে কখন শেষ হয়েছে এটা আদালত জানে মর্মে ধরে নেওয়া হবে। এইরকম 3-4টা উদাহরণ, এই 11টার মধ্যে 3-4টা উদাহরণ দিয়ে আপনি বলবেন যে 11টা বিষয়কে জুডিশিয়াল নোটিশ হিসেবে ইনক্লুড করা হয়েছে, যেগুলো ধরে নেওয়া হবে, যেগুলো আদালতের জ্ঞানের মধ্যে আছে এবং এই বিষয়গুলো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই।
এইরকম যে উদাহরণস্বরূপ 2-3টা বা 2টি উদাহরণ দিয়ে দিলেন। ওকে, তাহলে প্রথম পেলাম জুডিশিয়াল নোটিশ প্রমাণের দরকার নাই। 57 জুডিশিয়াল 11টা বিষয়কে জুডিশিয়াল নোটিশ বলা হয়েছে যেগুলো প্রমাণের প্রয়োজন নেই। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে 58 ধারায় বলা হয়েছে যে বিষয়গুলো স্বীকার করে নেওয়া হয়, স্বীকার করে নেওয়া হয় এই বিষয়গুলোকে প্রমাণ করার দরকার নাই। অর্থাৎ মামলার তো দুইটা পক্ষ থাকে, এক পক্ষ যখন তার বিপরীতে অন্য পক্ষের অনুকূলে কোনো জিনিস স্বীকার করে নেয়, তাহলে এই বিষয়গুলো কি করার দরকার নাই, প্রমাণের দরকার নাই। তাহলে কি বিষয় দরকার নাই, স্বীকৃতি, যে বিষয়গুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই স্বীকৃতি কখন দিবে এবং কি দিবে এইটা 58 দ্বারা 3টা কথা বলা আছে। প্রথমত হচ্ছে মোকদ্দমার শুনানির সময় মোকদ্দমা যখন শুনানি হয়, এই মোকদ্দমার শুনানির সময় পক্ষগণ বা তাদের প্রতিনিধি যদি কোনো বিষয় স্বীকার করে নেয় মোকদ্দমার শুনানির সময়, তাহলে এই বিষয়টা কি দরকার নাই, প্রমাণের দরকার নাই। যেমন আমরা উদাহরণ দিতে পারি অর্ডার 10, আমাদের সিপিসির অর্ডার 10-এ এই মোকদ্দমার শুনানির সময় কোনো বিষয় যদি স্বীকৃতি দেওয়া হয় সেটা প্রমাণের দরকার নাই। ঠিক আছে, তাহলে ধরেন মোকদ্দমার শুনানির সময় আপনি স্বীকার করে নিলেন যে করিমের কাছ থেকে আপনি 500 টাকা নিয়েছেন, তাহলে এইটা আর প্রমাণের কোনো প্রয়োজন নেই। এরপর আমরা 2 নম্বরে যেটা পাই সেটা হচ্ছে শুনানির পূর্বে মোকদ্দমার শুনানির পূর্বে যদি আপনি কোনো জিনিস স্বীকৃতি দেন কারো পক্ষের অনুকূলে, তাহলে এই বিষয়টা প্রমাণের দরকার নেই। আপনারা দেখবেন যে সিআরপিসিতে যে অর্ডার 12 আছে, এইখানে কিন্তু ফ্যাক্ট এবং হচ্ছে ওই যে ফ্যাক্ট এবং হচ্ছে এভিডেন্স এইগুলো স্বীকারের একটা বিধান আছে। তাহলে এই শুনানির পূর্বে যে নোটিশটা দেওয়া হয় ঘটনা স্বীকার করে নেওয়ার জন্য অথবা এই যে ফ্যাক্ট স্বীকার করে নেওয়ার জন্য, এই যে শুনানি, এই শুনানির পূর্বে যদি কেউ স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে এই শুনানির পূর্বে স্বীকৃতি দিলেও সেটা প্রমাণের দরকার নেই। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্লিডিংস দ্বারা স্বীকৃতি। প্লিডিংস বলতে কি বোঝায়? প্লিডিংস বলতে 2টা জিনিস বোঝায়। একটা হচ্ছে আপনার আরজি এবং জবাব। তাহলে আপনি যে আরজি দাখিল করলেন, এই আরজি দাখিল করার সময় আপনি আরজিতে কিছু বিষয় লিখেছেন যেটা অন্যের পক্ষের অনুকূলে চলে যায়। আপনি একজনের বিরুদ্ধে মামলা করেছেন যে তার কাছে আপনি 8000 টাকা পান, আপনি আরজিতে লিখেছেন যে আমি তার কাছে 8000 টাকা পেতাম, সে ইতিমধ্যে আমাকে 2000 টাকা দিয়েছে। তখন এই যে 2000 টাকা দিয়েছে বলে যে আপনি স্বীকৃতি দিয়েছেন, এইটা কি হয়েছে, এইটা কিন্তু আপনার এইটা প্রমাণের কোনো প্রয়োজন নাই, কারণ আপনি স্বীকারই করে নিয়েছেন সে 2000 টাকা দিয়েছে। তাহলে আপনি পাবেন 6000 টাকা। তাহলে এই যেমন আরজিতে আপনি কি করলেন, স্বীকার করে নিলেন। আবার জবাব বা রিটেন স্টেটমেন্টে আপনি স্বীকার করতে পারেন একজনে আপনার বিরুদ্ধে মামলা করেছে 10,000 টাকা আপনার কাছে পায়, আপনি রিটেন স্টেটমেন্টে লিখলেন যে না, সে আমার কাছে 10,000 পায় না, বরং 5,000 টাকা পায়। তাহলে যে 5,000 টাকার কথা আপনি প্লিডিংসে স্বীকার করলেন যে 5,000 টাকা আপনার কাছে পায়, সেইটা কিন্তু এই 5,000 টাকা নিয়ে আর মামলা চলবে না। চলবে কোন টাকা নিয়ে, যে বাকি 5,000 নিয়ে। তাহলে প্লিডিংস এর মাধ্যমে আরজি এবং জবাবের মাধ্যমে আপনি কি করতে পারেন, কোন জিনিসকে স্বীকার করে যদি নেন আপনার বিরুদ্ধে পক্ষের অনুকূলে, আপনার বিরুদ্ধে এবং আপনার যারা বিরোধী পক্ষ আছে তাদের অনুকূলে, তাহলে সেটাও প্রমাণ করার দরকার নেই। আরেকটা জিনিস প্রমাণ করার দরকার নাই, সেটা হচ্ছে আদালত সাক্ষ্য আইন অনুযায়ী কোন পক্ষের অনুকূলে যদি কোন বিষয়কে অনুমান করে, আদালত যদি সাক্ষ্য আইন অনুযায়ী কোন পক্ষের অনুকূলে কোন বিষয়কে অনুমান করে,
তাহলে ওই পক্ষের ওই বিষয়টা প্রমাণের প্রয়োজন নেই। ঠিক আছে, ওই বিষয়টা ওই পক্ষের প্রমাণের প্রয়োজন নেই। এই যে প্রিজাম্পশন, এটা হতে পারে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। ঠিক আছে, অর্থাৎ আদালত, যেমন আমরা গত ক্লাস 114 দ্বারা দেখেছিলাম যে আদালত অনুমান করতেও পারে, আবার আদালত একদম চূড়ান্তভাবে অনুমান করতে পারে, আবার আদালত হচ্ছে আপনার যেখানে অনুমান করতে বাধ্য থাকে, এরকম কয়েকটা ক্যাটাগরি আছে। এই যে কোনো ক্যাটাগরিতে যদি আদালত কোনো পক্ষের অনুকূলে কোনো কিছু প্রিজাম করে, কোনো পক্ষের অনুকূলে কোনো কিছু অনুমান করে, সেটাও প্রমাণের দরকার নেই। তাহলে দেখেন, আমরা সাধারণত বুঝি যে আদালতেও কি হচ্ছে, সাক্ষ্যের মাধ্যমে আপনার সব বিষয়কে প্রমাণ করতে হবে, কিন্তু এই সকল ক্ষেত্রে আপনার প্রমাণ না করলেও, এই বিষয়গুলো প্রমাণ না করলেও এগুলো অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যায় এবং এগুলো প্রমাণ করার প্রয়োজন নেই। বিষয়টা বুঝছেন কিনা? যদি বুঝেন মুছে ফেলবো। ওকে, আশা করি বুঝেছেন। না বুঝলে প্রশ্ন করুন। এরপর আমরা যে বিষয়টা দেখবো, আমরা আগে বলেছি আমরা আজকে কিছু ছোট ছোট টপিক, মানে ক্ষুদ্র আকারে দেখবো, ছোট ছোট টপিক। এরপর আমরা দেখবো হচ্ছে আপনার সাক্ষী, যোগ্য সাক্ষী। এখান থেকে প্রবলেমেটিক আসতে পারে, সুতরাং এই ধারাটা একটু মনোযোগ দিয়ে পড়ুন। আচ্ছা, যোগ্য সাক্ষী। যোগ্য সাক্ষী হওয়ার বৈশিষ্ট্য কি, বা যোগ্য কে যোগ্য সাক্ষী হতে পারবে, এ সম্পর্কে আমাদের এভিডেন্স অ্যাক্টের 118 নম্বর যে ধারাটা আছে সেখানে উল্লেখ করা আছে কে যোগ্য সাক্ষী হবে। তাহলে 118 নম্বর ধারাটা যদি আমরা দেখি, তাহলে যোগ্য সাক্ষীর ক্ষেত্রে আমরা কি পাই? দুইটি উপাদান পাই। সেকশন 118 অনুযায়ী যোগ্য সাক্ষী হতে হলে আপনার কয়টা উপাদান প্রয়োজন? কয়টা উপাদান থাকতে হবে? দুইটা উপাদান আপনার মধ্যে থাকতে হবে। সেটা হচ্ছে আপনি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে সক্ষম হতে হবে। আর এই জিজ্ঞাসিত প্রশ্ন যেটা আপনি বুঝেছেন, এই জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে আপনার যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হতে হবে। এই সক্ষমতা যার আছে সেই হচ্ছে সাক্ষ্য দিতে যোগ্য। আপনার জিজ্ঞাসিত প্রশ্ন, আপনাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো সে প্রশ্ন বুঝতে যদি আপনি সক্ষম হন, আপনি সেই প্রশ্নের উত্তর দিতে যদি সক্ষম হন, সেক্ষেত্রে এই উত্তর দিতে এবং বুঝতে যার সক্ষমতা আছে সেই যোগ্য সাক্ষী হিসাবে ট্রিট হবে। তাহলে যে কোনো ব্যক্তি যোগ্য সাক্ষী হতে পারে, এমনকি সে যদি অল্প বয়স্ক হয়, বৃদ্ধ হয়, সে যদি দৈহিক মানসিক বিকারগ্রস্ত হয়, তাহলে এবং অন্য রূপের কোনো কারণ থাকে, যেমন সে মদ্য, যে জিনিসটা থাকুক না কেন সে যদি জিজ্ঞাসিত প্রশ্নের বুঝতে সক্ষম হয় এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সেক্ষেত্রে সে যোগ্য সাক্ষী। এখন এই 118 ধারায় কে তাহলে যোগ্য সাক্ষী না? যে অল্পবয়স্ক ব্যক্তি, যে বৃদ্ধ, যে দৈহিক বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি বা অন্যরূপ অন্যান্য কারণে যে সকল ব্যক্তি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে সক্ষম হয় না এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয় না, তারাই হচ্ছে যোগ্য সাক্ষী না। তাহলে প্রশ্ন যদি আসে যোগ্য সাক্ষীকে, দুই জিনিসটাই লিখবেন, যোগ্য সাক্ষীর উপাদান কি, কে কে যোগ্য সাক্ষী হতে পারে, যে কোনো বয়স্কের যে কোনো ব্যক্তি, আর কে যোগ্য ব্যক্তি সাক্ষী না হতে পারে, যে এই দুইটি উপাদান নাই এবং যে এই সকল বিষয় হচ্ছে কি, এই সকল ব্যক্তির যদি এই সকল উপাদান না থাকে তাহলে সে কি যোগ্য সাক্ষী হবে না। আর এই সকল ব্যক্তির যদি এই দুইটি উপাদান থাকে তারা যোগ্য সাক্ষী। এখন
এই যে সাক্ষী, এই সাক্ষী নির্ণয়ের মানদণ্ড হচ্ছে 118 দ্বারা। তার মানে হচ্ছে আদালত কোন ব্যক্তি যোগ্য সাক্ষী হবে কি হবে না এইটা নির্ণয় করবে 118 দ্বারা অনুযায়ী। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সাক্ষী হতে হলে অবশ্যই তাকে কি হতে হবে, বোধ শক্তি এবং বিচার বুদ্ধি সক্ষম হতে হবে। অর্থাৎ যে ব্যক্তি বুঝবে তার মানে তার অবশ্যই বোধ শক্তি সম্পন্ন হতে হবে এবং তার বিচার বুদ্ধি থাকতে হবে। কারণ বিচার বুদ্ধি যদি না থাকে তাহলে সে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর দিলেই হবে না, প্রশ্নের উত্তর হতে হবে যুক্তিসঙ্গত। আপনাকে জিজ্ঞেস করলো ঢাকা কোথায়, আপনি বললেন ঢাকা হচ্ছে সিঙ্গাপুর, তাহলে এটা যুক্তিসঙ্গত উত্তর না। অথবা ঢাকা কি, আপনি এটা জানেন না, আপনি বলেন তখন এটা, বা আপনি বললেন আপনাকে জিজ্ঞেস করলো বাংলাদেশের রাজধানী কোথায়, আপনি বললেন সিলেট, হবে না, কারণ এটা যুক্তিসঙ্গত উত্তর না। তার মানে এখানে যুক্তিসঙ্গত কথা দ্বারা আমরা কি বুঝি, বোধ শক্তি এবং বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে হবে। অবশ্যই বোধ শক্তি সক্ষম ব্যক্তি যোগ্য সাক্ষী হতে পারে, কারণ বোধ শক্তি এবং বিচার বুদ্ধি না থাকলে তিনি জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারেন এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হবেন না। ওকে, আশা করি বুঝেছেন যে যোগ্য সাক্ষী কি হবে। এখান থেকে প্রবলেমেটিক থাকতে পারে অথবা শর্ট প্রশ্ন থাকতে পারে। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে বোবা উনি কি যোগ্য সাক্ষী কিনা, বোবা যোগ্য সাক্ষী কিনা। ধারা 119 এখানে বলা আছে ভুবা স্বাক্ষর কথা, যেটাকে আমরা বলি ডাম্প উইটনেস। দেখেন আমরা যোগ্য সাক্ষী আগে পেয়েছি যে যে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে সক্ষম, যুক্তিসঙ্গত। তাহলে ডাম্প উইটনেস অর্থাৎ যে ব্যক্তি বোবা, এই বোবা ব্যক্তিও যোগ্য সাক্ষী হবে। কখন যোগ্য সাক্ষী হবে, যদি সে 118 ধারার যে মানদণ্ড আছে, 118 ধারায় যে মানদণ্ডের কথা বলা আছে এই মানদণ্ড উত্তীর্ণ হয় এবং এই মানদণ্ড অনুযায়ী সে যদি উত্তীর্ণ হয় বা মানদণ্ড রক্ষা করতে পারে তাহলে কি সে যোগ্য সাক্ষী হবে। তাহলে বোবা ব্যক্তি কি যোগ্য সাক্ষী হবে, 118 ধারার মানদণ্ড অর্থাৎ তাকে যে প্রশ্ন করেছে সে প্রশ্ন যদি বুঝতে সক্ষম হয় এবং এই প্রশ্নের যদি যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয় তাহলে সে যোগ্য সাক্ষী। এখন কথা হলে তাহলে বোবা, সে তো কথা বলতে পারে না, সে সাক্ষ্য কিভাবে দিবে। এই বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে ইশারার মাধ্যমে, অথবা এই বোবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে লিখে। তাহলে এই বোবা ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারে ইশারার মাধ্যমে অথবা এই বোবা ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারে লিখে। এখন কথা হচ্ছে এই বোবা ব্যক্তি যে ইশারার মাধ্যমে বা লিখে যে সাক্ষ্য প্রদান করবে, এই সাক্ষ্যটা যে লিখা সাক্ষ্য, এই লিখা সাক্ষ্য কি রূপ মূল্যায়িত হবে, এই লিখা সাক্ষ্য ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে মূল্যায়িত হবে না, বরং এই লিখা সাক্ষ্য মৌখিক বা এই ইশারা মৌখিক সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, মৌখিক সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এখন কথা হলো তাহলে বোবা সাক্ষ্য কখন যোগ্য সাক্ষী হবে না, বোবা সাক্ষী তখনই যোগ্য সাক্ষ্য হবে না যদি বোবা আছে দুই প্রকার, এক প্রকার শুধু কথা বলতে পারে না, আর এক প্রকার আছে যারা শুনতেও পারে না কথা বলতেও পারে না। তাহলে যে ব্যক্তি শুনতে পারে না তাকে জিজ্ঞাসিত প্রশ্ন তাকে যদি ইশারা দিয়ে বোঝানো যায় প্রশ্নটা এবং সেটা যদি সে যুক্তিসঙ্গতভাবে বুঝে উত্তর দিতে পারে তাহলে ঠিক আছে। কিন্তু যে ব্যক্তি প্রশ্ন বোঝার সক্ষমতা নাই এমন যদি বোবা হয় এবং তার যদি কি থাকে না, যুক্তিসঙ্গত উত্তর দেওয়ার বা ইঙ্গিত দেওয়ার অথবা লিখে প্রকাশ করার কোনো সক্ষমতা না থাকে তাহলে সে যোগ্য সাক্ষী হবে না। ওকে, তাহলে ডাম্প উইটনেস কখন যোগ্য সাক্ষী, ডাম্প উইটনেস কখন যোগ্য সাক্ষী না, আশা করি বুঝেছেন। একটু বললে কমেন্ট করবেন, ইয়েস অথবা ওকে লিখবেন। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে জেরা। ওকে, একটু কমেন্টের অপেক্ষা আপনাদের, খুবই সহজ আলোচনা। এরপরে যে বিষয়গুলো এখান থেকে দেখবেন, এখান থেকে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার বিশেষ করে কিছু সেকশনের কথা বলি। 120 দেখবেন,
120, তারপর হচ্ছে 121, 122, 126, 127, 129। সেখানে এই জায়গাগুলোতে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। 120, 121, 122, 126, 127, 129 এগুলোকে প্রিভিলেজড কমিউনিকেশন বলে, অর্থাৎ যেখানে আপনি কাউকে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারেন না, ঠিক আছে। এখানে সাক্ষ্য দিতে কাউকে বাধ্য করতে পারেন না, এই সকল ক্ষেত্রগুলোকে প্রিভিলেজড কমিউনিকেশন বলে। এই 120, 21, 22, 120 যদিও প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে না, কিন্তু 122 এর সাথে একটা সম্পর্ক আছে। এই সেকশনগুলো একটু ভালো করে দেখবেন, আমাদের নোটে পাবেন, সমস্যা নেই, আমরা যখন নোট প্রোভাইড করবো। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো জেরা। প্রথমত হচ্ছে জেরার সংজ্ঞা দেওয়া হচ্ছে সেকশন 137। 137 মোতাবেক জেরা মানে হচ্ছে বিরোধী পক্ষ যে প্রশ্নগুলো করে, অর্থাৎ প্রথম যখন জবানবন্দি গ্রহণ করা হয়, জবানবন্দি গ্রহণ করার পরে বিরোধী পক্ষ যে প্রশ্নগুলো করে সেটাকে মূলত জেরা বলে। ওকে, এখন কথা হচ্ছে এই জেরা ক্রম সম্পর্কে বলে 138, তার মানে জেরার সংখ্যা 137 আর জেরার ক্রম হচ্ছে 138। তো এখন যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে জেরার পরিধি, জেরার বিষয়বস্তু, জেরার প্রকৃতি এবং জেরার উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে জেরার পরিধি, অর্থাৎ কোন কোন বিষয় আপনি জেরা করতে পারবেন, কোন কোন বিষয় আপনি জেরা করতে পারবেন। জেরার পরিধি বলতে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জেরা করতে পারবেন, অবশ্যই বিষয়টা প্রাসঙ্গিক হতে হবে। যে বিষয়ে আপনি জেরা করবেন, যে বিষয়ে আপনি প্রশ্ন করবেন, অবশ্যই বিষয়টা কি প্রাসঙ্গিক হতে হবে। কিসের সাথে? বিচার্য বিষয়ের সাথে। এখন এটা প্রাসঙ্গিক, কোন বিষয়টা প্রাসঙ্গিক এটা আমরা পাবো কোথায়? সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বলা হয়েছে এভিডেন্স অ্যাক্টের, এই ধারা অনুযায়ী যে বিষয়গুলো প্রাসঙ্গিক সেই বিষয়গুলোকে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোতে আপনি জেরা করতে পারবেন। যদি বিষয়টা প্রাসঙ্গিক বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জেরা করতে পারবেন না। এবং এই বিষয়টা যদি প্রাসঙ্গিক, আপনাকে যদি সব ক্ষেত্রে জেরা করার সুযোগ দেওয়া হতো, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, তাহলে এটা কি হতো? জেরাটা হতো একটা সাক্ষীকে যন্ত্রণা দেওয়ার মাধ্যম। আপনাকে যদি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব জায়গায় জেরা করার সুযোগ দিত তাহলে এটা হতো একটা সাক্ষীকে যন্ত্রণা দেওয়ার মাধ্যম। আপনি 48 থেকে 52 পর্যন্ত, 148 থেকে 152 পর্যন্ত সাক্ষ্য আইনের যে সকল বিধানবলী আছে এই সকল বিধানবলীতে জেরায় ব্যবহার করতে পারবেন না। এই বিধান সাপেক্ষে আপনার জেরা করতে হবে, অর্থাৎ এইখানে আদালত এই সকল প্রশ্ন আপনি জেরাই করতে পারবেন না, অথবা জেরাই করলে আদালত আপনাকে এই সকল প্রশ্ন করা থেকে বারিত রাখতে পারে। ওকে, 148 থেকে 152 পর্যন্ত আমরা সামনে দেখব। এরপর যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে তাহলে জেরায় আপনি প্রাসঙ্গিক সকল বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। আর জেরায় আপনি শুধু জবানবন্দি নয়, জবানবন্দির বাইরে যে কোনো বিষয় নিয়ে আসতে পারেন, শুধু জবানবন্দি নয়। অর্থাৎ আমরা জানি প্রথম জবানবন্দি গ্রহণ করা হয়, তারপর হচ্ছে জেরা নেওয়া হয়। তাহলে আপনি জেরা করার সময় শুধু জবানবন্দির বিষয় নয়, বরঞ্চ যে সকল বিষয় প্রাসঙ্গিক, সেটা হোক জবানবন্দির বিষয় হোক জবানবন্দির বাইরের বিষয়, সবগুলোকে আপনি জেরায় নিয়ে আসতে পারেন। কেন আপনি জেরায় নিয়ে আসতে পারেন? এবং এইটা নিয়ে আসার উদ্দেশ্য অবশ্যই কি হতে হবে? 146 ধারার মধ্যে এই উদ্দেশ্য সমূহ হতে হবে: 1, সত্যবাদীদের পরীক্ষা। যাকে আপনি জেরা করতেছেন তার সত্যবাদীদের পরীক্ষা যদি উদ্দেশ্য হয় তাহলে আপনি জবানবন্দির বিষয়ের বাইরে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। 2, তার পরিচয় কি,
তার পরিচয় কি বা তার মর্যাদা কি, সে কি হিসাবে এখানে প্রশ্ন মানে সাক্ষ্য দিতে আসছে, এই বিষয়গুলো জানা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার জবানবন্দির বাইরে গিয়েও যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। 3, চরিত্র আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য আপনি এই জবানবন্দির বাইরে গিয়ে প্রাসঙ্গিক যে কোনো বিষয় জেরা করতে পারেন। ঠিক আছে, আশা করি এই জেরা, তাহলে জেরার পরিধিটা বুঝেছেন। জেরার প্রাসঙ্গিক যে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে, সাক্ষীকে যন্ত্রণা দেওয়া যাবে না, অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। 148 থেকে 152 দ্বারা যে সকল বিধানগুলি এসে সেই সাপেক্ষে জেরা করতে হবে। তারপর হচ্ছে জেরার ক্ষেত্রে জেরার পরিধি অনেক ব্যাপক, শুধু জবানবন্দি নয়, বরঞ্চ জবানবন্দির বাইরে গিয়ে যে সকল প্রাসঙ্গিক বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। অবশ্যই এটার উদ্দেশ্য হতে হবে সত্যবাদীতে পরীক্ষা, তার পরিচয় বা মর্যাদা সম্পর্কে আপনার আইডিয়া নেয়া, চরিত্র আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। ওকে, আশা করি বুঝেছেন। এবার আমরা দেখবো হচ্ছে জেরার প্রকৃতিটা কেমন। কোনো জিনিস না বুঝে মেনশন করুন। জেরার প্রকৃতিটা হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, এইটা হচ্ছে একটা বিরোধী পক্ষের অধিকার। এটা কি বিরোধী পক্ষের অধিকার, অর্থাৎ জেরার প্রকৃতিটা হচ্ছে এইটা সবসময় বিরোধী পক্ষের অধিকার হিসেবে থাকবে। হ্যাঁ, 146 সেকশন আমি বলি নাই, 148 থেকে 152 সামনে পড়াবো, ওটা নিয়ে টেনশন করবেন না। এইটা হচ্ছে 148 থেকে 146, হ্যাঁ, এটা সামনে আবার আলোচনা করবো। 146 হচ্ছে যে জেরায় আপনি কি কি প্রশ্ন করতে পারেন। আর জেরার উদ্দেশ্য কি? জেরার উদ্দেশ্য হচ্ছে সত্যবাদীতে পরীক্ষা, তার পরিচয় এবং মর্যাদা জানা, ঠিক আছে, তার পরিচয় এবং মর্যাদা জানা। আর তারপর হচ্ছে তার চরিত্র আঘাত করার উদ্দেশ্যে, তার চরিত্রে আঘাত করা, আপনার হচ্ছে কি তার বিশ্বাসযোগ্যতা নষ্টের উদ্দেশ্যে, এই সকল উদ্দেশ্য নিয়ে আপনি জেরা করতে পারেন। ওকে, আচ্ছা, এগুলো আমরা উদ্দেশ্যে আবার দেখবো, সেম জিনিসগুলোই, ঠিক আছে। তো বিরোধী পক্ষের অধিকার, জেরাটা হচ্ছে বিরোধী পক্ষের অধিকার, কারণ যে পক্ষ ডাকে সাক্ষীকে সে কি করে, তার পক্ষে যখন বক্তব্য নেয়, যেটাকে আমরা বলি জবানবন্দি গ্রহণ। এই জবানবন্দি গ্রহণ করার পরে যখন বিরোধী পক্ষ আসে, এই বিরোধী পক্ষ এসে তিনি কি চান, এই যে বিষয়টা বলে গিয়েছে এই বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য ওই সাক্ষ্যের মুখ থেকেই কথা বের করতে চান, যার কারণে এই বিরোধী পক্ষ জেরার আশ্রয় নেয়। তাহলে জেরা হচ্ছে কি একটা বিরোধী পক্ষের অধিকার। এটার প্রকৃতি কেমন? বিরোধী পক্ষের অধিকারের। এটা নিজ পক্ষ ব্যবহার করতে পারবে একমাত্র কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে যেটাকে বলে আমরা হস্টাইল উইটনেস। যদি যে সাক্ষী ডাকলো তার পক্ষে যদি সাক্ষ্য দেয় সেই ক্ষেত্রে, এছাড়া বাকি সকল ক্ষেত্রে জেরাটা হচ্ছে কি বিরোধী পক্ষের অধিকার। একমাত্র হস্টাইল উইটনেস ব্যতীত, বৈরী সাক্ষ্য যেটাকে বলা হয় বৈরী সাক্ষ্য, বৈরী সাক্ষ্য ব্যতীত সকল ক্ষেত্রে জেরা হচ্ছে কি বিরোধী পক্ষের অধিকার। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো এই জেরার সময় আপনি লিডিং কোশ্চেন করতে পারেন। জেরার প্রকৃতি এমন যেখানে আপনি কি করতে পারেন, ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন। অর্থাৎ ইঙ্গিতবাহী প্রশ্ন কি, যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে তাকে বলবো আমরা ইঙ্গিতবাহী প্রশ্ন, ঠিক আছে। যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে তাকে আমরা কি বলবো, ইঙ্গিতবাহী প্রশ্ন। তাহলে জেরার সময় আপনি জেরার প্রকৃতি এমন যে প্রকৃতিতে হচ্ছে আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন। সামনে আমরা ইঙ্গিতবাহী প্রশ্ন নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট, জেরার প্রকৃতি কি? জেরার প্রকৃতি হচ্ছে আপনি এইটাকে হচ্ছে সত্য উদ্ঘটনার আইনি যন্ত্র। জেরার প্রকৃতি হচ্ছে আপনি সত্য উদ্ঘটনের জন্য এটাকে একটা আইনি যন্ত্র
যন্ত্র হিসেবে ব্যবহার করার মাধ্যমে আপনার সত্য উদ্ঘাটন করতে পারেন। আরেকটা প্রকৃতি হচ্ছে বিরোধী পক্ষ এই জেরার মাধ্যমে হচ্ছে নিজের সাক্ষ্যকে প্রতিষ্ঠা করতে পারে, অথবা এটাকে বলা যায় যে নিজের মামলাকে প্রতিষ্ঠা করতে পারে। এটাও একটা জেরার প্রকৃতি। করতে পারে এবং জেরাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে একটা মামলার ক্ষেত্রে। ওকে, তাহলে জেরার প্রকৃতি হচ্ছে একটা বিরোধী পক্ষের অধিকার। এখানে অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, সত্য উদ্ঘাটনের আইনি যন্ত্র হিসেবে এটা ব্যবহার করা যাবে এবং নিজের মামলা প্রতিষ্ঠা করতে পারে এই জেরার মাধ্যমে। এটাই হচ্ছে জেরার প্রকৃতি। ঠিক আছে, এখন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে জেরার তাহলে উদ্দেশ্যটা কি। জেরার অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন। একটা মামলায় অবশ্যই তর্কিত বিষয় থাকে। তর্কিত বিষয় হচ্ছে এক পক্ষ একটা বিষয় দাবি করবে, অপর পক্ষ কি করবে, এটা জিনাই করবে। এটাই হচ্ছে একটা মামলার। এই বিষয়গুলো যদি না থাকে তাহলে মামলা উদ্ভব হয় না। তাহলে এই বিষয়টাকে বলবো আমরা তর্কিত বিষয়। তাহলে এই তর্কিত বিষয়ের মূল সত্য জিনিসটা কি, এইটাকে উদ্ঘাটন করাই হচ্ছে জেরার প্রধান উদ্দেশ্য। জেরার মূল উদ্দেশ্য হচ্ছে তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন করার মাধ্যমে তার পক্ষের বিষয়টাকে এস্টাবলিশ করাই হচ্ছে জেরার প্রধান উদ্দেশ্য। দুই নম্বর যে উদ্দেশ্যটা পাই আমরা সেটা হচ্ছে এই জেরার মাধ্যমে বিরোধীর পক্ষে সাক্ষ্যগত মূল্যকে নষ্ট করা। অর্থাৎ বিরোধী পক্ষ তো তার মামলাটা এস্টাবলিশ করার চেষ্টা করবে। আপনি জেরার মাধ্যমে ওই তিনি যে সাক্ষ্য দ্বারা তার মামলা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সেই সাক্ষীকে জেরা করার মাধ্যমে তার সাক্ষ্যগত মূল্য নষ্ট করতে পারে। কিভাবে নষ্ট করতে পারেন? তার পক্ষে তার বিপক্ষের কথা তার সাক্ষী দিয়ে বলিয়ে, অথবা ওই সাক্ষ্য দ্বারা ওই সাক্ষ্যকে প্রশ্ন করার মাধ্যমে আপনি আপনার পক্ষে সত্য বিষয়টা উদ্ঘাটন করার মাধ্যমে বিরোধী পক্ষের সাক্ষ্যগত মূল্যটাকে নষ্ট করে দিতে পারে। তিন নম্বর যে বিষয়টা, জেরার মাধ্যমে কোনো ব্যক্তি কোনো আইনজীবী তার নিজের পক্ষের মামলাটাকে প্রতিষ্ঠা করতে পারে। যেমন আপনি যদি প্রশ্ন করেন, প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে সে যদি আপনার পক্ষের বিষয়গুলো বলে দেয় বা যে বিষয়টা আপনার পক্ষে যে এরকম কোনো বিষয় বলে, সেক্ষেত্রে আপনার মামলাটা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ লাভ করে। তাহলে জেরার মাধ্যমে নিজের মামলা প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করা যায়। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে জেরার মাধ্যমে ওই যে 146 ধারার যে 3টা বিষয়, সাক্ষীর সত্যবাদিতা নির্ণয় করা যায়। অর্থাৎ একটা সাক্ষী সত্য বলল না মিথ্যা বলল, এই বিষয়টা আপনি জেরার মাধ্যমে তুলে ধরতে পারেন। ঠিক আছে, সাক্ষর সময় সে বললো যে 3 ঘটিকার সময় কি করছে সে দেখতে পেয়েছে রহিম করিমকে হত্যা করেছে। কিন্তু আপনি জেরার মাধ্যমে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আসলে সে যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে, হ্যাঁ, বা আনুষঙ্গিক বিষয় দ্বারা, এবং জেরার মাধ্যমে যদি তাকে বাধ্য করতে পারেন বলার জন্য যে না সে মিথ্যা বলেছে, অথবা 3 ঘটিকার সময় যে কথাটা বলেছে সেটা মিথ্যা বলেছে, এইরকম কিছু প্রমাণ করতে পারলে সাক্ষীর সত্যবাদিতা নষ্ট হয়ে যায়। এই সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষাই হচ্ছে জেরার একটা মূল উদ্দেশ্য। তারপর একজন সাক্ষীর পরিচয় কি হিসাবে এই সাক্ষী সাক্ষ্য দিতে এসেছে, তার সাথে যার সম্পর্কে সাক্ষ্য দিতেছে তার সম্পর্ক কি, এই সাক্ষীর পরিচয় বা মর্যাদা সম্পর্কে জানার জন্য জেরায় প্রশ্ন করা যায়। সুতরাং জেরার অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে সাক্ষীর পরিচয় এবং মর্যাদা সম্পর্কে অবগত হওয়া এবং তার সাথে মামলার সম্পর্কটা কি এটা নির্ণয় করা।
146, এই তিনটা 146 এর ভিতরে। এরপরে জেরার আরেকটা উদ্দেশ্য হচ্ছে চরিত্র আঘাত করার মাধ্যমে তার সৎ বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। ধরেন যে ব্যক্তি সাক্ষ্য দিতে আসলো ওই ব্যক্তি হচ্ছে টাকার বিনিময়ে সাক্ষ্য দেয়। এইরকম অনেকে আছে যারা টাকার বিনিময়ে সাক্ষ্য দেয়। এখন উনি তো আদালতে এসেই স্বীকার করবে না যে আমি আসলে টাকার বিনিময়ে সাক্ষ্য দিই, উনি বলবে না। তাহলে আপনি জেরার করার মাধ্যমে তার এই যে চরিত্রে আঘাত করতে পারেন, যে চরিত্র তার, তিনি যে টাকার বিরুদ্ধে সাক্ষ্য দেয় এই রকমের এক ব্যক্তি, তিনি একজন এই রকমের চরিত্রের ব্যক্তি, এইটা যদি আদালতে উপস্থাপন করতে পারেন তাহলে যে ব্যক্তি টাকার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তার বিশ্বাসযোগ্যতা থাকে না, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। সুতরাং আপনি চরিত্র আঘাত অথবা আপনি যেখানে চরিত্র বিষয়টা প্রাসঙ্গিক, এই বিষয়ে যেমন হচ্ছে এই বিষয়ে যেখানে চরিত্র বিষয় প্রাসঙ্গিক, যেমন একটা মামলা করছেন, কি সাধারণত যেটা হয় রেপের মামলা হয়, যে এক মহিলা উনি হচ্ছে রেপের মামলা করেছেন। এখন দেখা গেল এই মহিলা হচ্ছে একজন কি প্রস্টিটিউট, বা এই মহিলা হচ্ছে একজন প্রস্টিটিউট। এই এখন এর চরিত্রে কিন্তু আপনি প্রস্টিটিউট বলে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারেন বা চেষ্টা করা হয়। তাহলে চরিত্রে আঘাতের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেওয়া হচ্ছে জেরার অন্যতম একটা উদ্দেশ্য। আমরা দেখেছি যে জেরার প্রকৃতি কি, জেরার প্রকৃতি হচ্ছে বা পরিধি হচ্ছে যে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় যদি সেটা প্রাসঙ্গিক হয়। তাহলে যে বিষয়টা গোপন রেখেছে, কোন সাক্ষী যে বিষয়টা গোপন রেখেছে, যেটা সে বলতে চাচ্ছে না, এই বিষয়টা যেহেতু সে গোপন রেখেছে, সুতরাং এই বিষয়টা, এই গোপনীয় বিষয়টাকে প্রকাশ করতে তাকে হচ্ছে জেরা করা যেতে পারে। অর্থাৎ গোপন যে বিষয়টা রাখে এই বিষয়টাকে প্রকাশ করার জন্য জেরাটাকে ব্যবহার করা যায়। সুতরাং জেরার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা কোনো সাক্ষী গোপন রাখে এই গোপনীয় বিষয়টাকে প্রকাশ করতে সহযোগিতা করা। জেরার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন 145 ধারা অনুযায়ী পূর্ববর্তী লিখিত বক্তব্য যদি থাকে এই লিখিত বক্তব্যকে নিয়ে জেরা করা যায়। আবার 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্যের কথা বলা আছে, এই সমর্থনমূলক সাক্ষ্য কি করা যায়, ব্যবহার করা যায়। তাহলে এই 145 ধারার বিধান বা 157 ধারার বিধান অনুযায়ী অসঙ্গতি, এই যে স্বাক্ষর জেরার মাধ্যমে অসঙ্গতি শনাক্ত করা যায়, এবং এই যে তার পূর্ববর্তী বক্তব্য এবং পরবর্তী বক্তব্যের মধ্যে যে অসঙ্গতি আছে এই অসঙ্গতি প্রকাশ করার মাধ্যমে, অসঙ্গতি শনাক্ত করার মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেওয়া যায়। সুতরাং জেরার অন্যতম উদ্দেশ্য হচ্ছে অসঙ্গতি হচ্ছে আপনার তুলে ধরে শনাক্ত করে প্রকাশ করার মাধ্যমে হচ্ছে ওই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। এই হচ্ছে জেরার পরিধি, উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা, উদ্দেশ্য, পরিধি এবং প্রকৃতি। আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে দ্রুত করতে পারেন, নাহলে আমি নতুন টপিকে যাব। এবার আমরা দেখব এই প্রশ্নটা কয়েকবার আসতে পারে। প্রশ্ন আসতে পারে কোন বিষয়ে জেরা করা যায় না, অথবা প্রশ্ন আসতে পারে জেরার সময় আদালত কি কোনো হস্তক্ষেপ করতে পারে কিনা। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে জেরার সময় আদালত হস্তক্ষেপ করতে পারে কিনা, অথবা প্রশ্ন আসতে পারে কোন বিষয়ে জেরা করা যায় না, অথবা আদালত হস্তক্ষেপ করতে পারে কিনা জেরার সময়। ওকে, মনে রাখবেন আদালত হস্তক্ষেপ করতে পারে কিনা এবং হচ্ছে জেরার সময় কোন প্রশ্ন করা যায় না, এই বিষয়টা আমরা একটু দেখব।
প্রশ্ন আসতে পারে, জেরার সময় আদালত কি কোনো হস্তক্ষেপ করতে পারে, বা আদালতের কি কিছু করার আছে জেরার সময়? তো এখান থেকে প্রবলেমেটিকও আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে, জেরার সময় আদালত কোন সকল বিষয় প্রশ্ন করা যাবে না বলে আইনে উল্লেখ আছে, ব্যাখ্যা করুন। তাহলে আদালতের হস্তক্ষেপ বা প্রশ্ন করা যায় না, দুইটাই সেম বিষয়। এখানে 148 থেকে 152 ধারার বিধান অনুযায়ী জেরার সময় কিছু প্রশ্ন আপনি করলে আদালত হস্তক্ষেপ করতে পারে। 148 থেকে 152 মধ্যে যে সকল বিষয় আছে, ঠিক আছে। যেমন আপনি যদি 148 ধারায় বলা আছে, আপনি যদি এমন বিষয় প্রশ্ন করেন যে বিষয়টা হচ্ছে প্রসিদ্ধ নয়, প্রসিদ্ধ নয় অর্থাৎ এই বিষয়টা হচ্ছে প্রাসঙ্গিক নয় বা নয় কিনা এমনটা না, বরং এইটা আসলে এখানে গুরুত্বপূর্ণ নয়, এবং এই প্রশ্নটা আপনি করতেছেন এই জেরার সময় কিসের জন্য? শুধু বাদীর চরিত্রে আঘাত করার জন্য। এমন বিষয় যেটা প্রসিদ্ধ নয় এবং যেটা শুধু বাদীর চরিত্রে আঘাত করার জন্য আপনি প্রশ্নটা করতেছেন, সেই ক্ষেত্রে বাদীর চরিত্রে আঘাত করার জন্য যদি শুধু প্রশ্ন করেন, যেটা যে প্রশ্নটা আসলে প্রসিদ্ধ নয়, এই প্রশ্নটার উত্তর এই বাদী, এই প্রশ্নটার উত্তর এই ব্যক্তি দিবে কি দিবে না, এইটা সিদ্ধান্ত নেবে আদালত। যখন এই রকমের কারণ উদ্ভব হয়, তখন আদালত নির্ধারণ করবে। কি নির্ধারণ করবে? দুইটা বিষয় নির্ধারণ করবে। এক, এই যে বিষয় তাকে চরিত্র যেহেতু আঘাত করা হচ্ছে, এমন প্রশ্নের উত্তর তাকে দিতে বাধ্য করা যাবে কিনা। দুই, আরেকটা বিষয় সিলেক্ট করতে পারে, সেটা হচ্ছে এই যে বাদীকে এমন প্রশ্নের উত্তর দিবে না এই মর্মে সতর্ক করা যাবে কিনা। তাহলে এই দ্বারাই দেখলাম আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, আদালতের একটা কি ক্ষমতা আছে, যে আদালতের একটা সুবিবেচনামূলক ক্ষমতা আছে। কি ক্ষমতা? যেখানে প্রসিদ্ধ নয় বা শুধু বাদীর চরিত্রে, অন্য কোনো উদ্দেশ্য নয়, বরং শুধু বাদীর চরিত্রে আঘাত করার জন্য হচ্ছে কি প্রশ্ন বা জেরা করা হয়, তখন আদালত নির্ধারণ করবে এই ধরনের প্রশ্নের উত্তর বাদী দেবে কিনা, অথবা বাদীকে এইরকম সতর্ক করে দেওয়া যাবে কিনা যে তিনি এই উত্তর দিতে বাধ্য নয়। ওকে, আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে 149। যেখানে যুক্তি ব্যতীত কারণ ছাড়া প্রশ্ন করা হয়, যুক্তি ব্যতীত কারণ ছাড়া প্রশ্ন, যেখানে যুক্তি ব্যতীত কারণ ছাড়া প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নটা কি যুক্তিসঙ্গত কারণ কি, এমন কিছু প্রশ্ন যার কোনো যৌক্তিকতা নাই, যে প্রশ্নের সাথে এই বিচার্য বিষয়ের কোনো প্রাসঙ্গিকতা নাই, এই রকমের যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দিতে আদালত বা এই প্রশ্ন করা থেকে আদালত বিরত রাখতে পারে, অথবা তাকে উত্তর না দিতেও বলতে পারে। আপনারা দেখবেন সিনেমায় বিশেষ করে যে যখন বিরোধী পক্ষ জেরা করে, তখন কিন্তু অন্য পক্ষের আইনজীবী বলেন যে অবজেকশন ইওর অনার, ঠিক আছে, তখন কিন্তু যে জজ সাহেব বলেন যে অবজেকশন সাস্টেইন, এইরকম একটা কথা বলেন, অর্থাৎ যে ঠিক আছে এই প্রশ্নটা করা যাবে না, বা এই অবজেকশনটা সাস্টেইন করা হলে সুতরাং অন্য প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সুতরাং যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন যদি করা হয়, এই যুক্তিসঙ্গত প্রশ্ন কারণ ব্যতীত প্রশ্ন করা হলে এটা আদালত কি করতে পারে, এটা এই প্রশ্ন করতে নিষেধ করতে পারে। তারপর হচ্ছে সেকশন 151, যে প্রশ্নটা করা হলো এই প্রশ্নটা যদি হলো হয় অশালীন এবং কুৎসজনক, অশালীন এবং কুৎসজনক যদি প্রশ্ন করা হয়, তাহলে এই বিষয়টা যদি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত না হয়, তাহলে এই ধরনের প্রশ্ন করা থেকে আদালত বিরত নিষেধ করতে পারে, ঠিক আছে।
তাহলে অশালীন এবং কুৎসামূলক যদি কোনো প্রশ্ন করা হয়, এই অশালীন বা কুৎসামূলক প্রশ্ন যদি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত না হয়, কিন্তু এমন একটা প্রশ্ন যে অশালীন প্রশ্ন যেটা হচ্ছে বিচার্য বিষয়ের সাথে বা যেটা নিজেই একটা বিচার্য বিষয়, তাহলে কিন্তু আদালত নিষেধ করতে পারে না। তাহলে অশালীন এবং কুৎসামূলক যে প্রশ্নটা করা হয়, এই প্রশ্নটা যদি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত না হয়, তাহলে আদালত কি করতে পারে? এই প্রশ্ন করা থেকে বিরত রাখতে পারে। সেকশন 152, প্রশ্নটা যদি অপমানজনক এবং বিরক্তিকর হয়, অপমানজনক ও বিরক্তিকর বা আক্রমণাত্মক, দুইটা, একটা হচ্ছে অপমানজনক বা বিরক্তিকর, আর একটা হচ্ছে আক্রমণাত্মক। এই আক্রমণাত্মক বা অপমান এবং বিরক্তিকর যদি কোনো প্রশ্ন হয় জেরার সময়, সেক্ষেত্রে আদালত কি করতে পারে? আদালত বলতে পারে যে এই প্রশ্ন করা থেকে তাকে বিরত রাখতে পারে। তাহলে এই যে আদালত জেরার সময় আদালত হস্তক্ষেপ করতে পারে, হ্যাঁ অবশ্যই জেরার সময় আদালত এই 4টি ধারায় হস্তক্ষেপ করতে পারে। কি কি ধারায়? যেক্ষেত্রে বাদীর চরিত্রে শুধু আঘাত করার জন্য প্রশ্ন করা হয়, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হয়, অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা হয়, অপমানজনক, বিরক্তিকর অথবা আক্রমণাত্মক প্রশ্ন করা হয়, এই সকল ক্ষেত্রে কি করা যায়? আদালত হস্তক্ষেপ করে এই সকল প্রশ্ন করতে নিষেধ করতে পারে। এখন দেখা গেল আদালত প্রশ্ন করতে নিষেধ করেছে, কিন্তু এইখান থেকে প্রবলেম আসতে পারে। যেমন একটা প্রবলেম দিল যে এমন এক আইনজীবী, কলামে এক আইনজীবী, উনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন জেরা করতেছে এক ব্যক্তিকে, জেরা করার ফলে আদালত তাকে এটা নিষেধ করছে, কিন্তু আদালতের নিষেধ তিনি শুনেন নাই। তাহলে আদালত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? এই সকল বিষয় আদালত যেখানে নিষেধ করে, এই সকল প্রশ্ন যদি বারংবার করা হয় বা এই নিষেধ যদি অমান্য করা হয়, তাহলে আদালত হাইকোর্ট ডিভিশনে অথবা তার নিয়ন্ত্রণকারী সংস্থা অর্থাৎ বার কাউন্সিলে তার বিরুদ্ধে রিপোর্ট প্রদান করতে পারে। সেকশন 150 অনুযায়ী আদালত হাইকোর্ট ডিভিশনে আদালতের এই সকল যে কাজ থেকে বিরত থাকতে বললো জেরা করার সময়, সেইটা না করলে আদালত হাইকোর্ট ডিভিশন বা তার নিয়ন্ত্রণকারী সংস্থা, যাকে আইনজীবীকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, এটা হচ্ছে বার কাউন্সিল। বার কাউন্সিলে কি করতে পারে? হাইকোর্ট ডিভিশন বা বার কাউন্সিলে আপনার হচ্ছে যেটাকে বলা হচ্ছে রিপোর্ট প্রদান করতে পারে এই আইনজীবীর বিরুদ্ধে। এই রিপোর্ট অনুযায়ী তদন্ত করে এই সংস্থা ব্যবস্থা নিতে পারে। ওকে, তাহলে এই যে আদালত যে হস্তক্ষেপ করলো, আদালতের হস্তক্ষেপ যদি না মানে, তাহলে এই ব্যবস্থাটা আদালত গ্রহণ করতে পারে। এখান থেকে প্রবলেমটি দিতে পারে, ঠিক আছে, যে আদালতের কি করার আছে যদি আদালতের এই রকমের হস্তক্ষেপ না মানে। ঠিক আছে, আশা করি বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করুন। ওকে, আশা করি বুঝেছেন। এবারে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্নটা কি? ইঙ্গিতবাহী প্রশ্ন সংজ্ঞা দেওয়া হয়েছে 141 ধারায়। ঠিক আছে, 141 ধারায় ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দেওয়া হয়েছে। 141 ধারা অনুযায়ী 141 ধারা অনুযায়ী ইঙ্গিতবাহী প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে।
তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে তাকে আমরা বলতে পারি ইঙ্গিতবাহী প্রশ্ন। এখন এই ইঙ্গিতবাহী প্রশ্ন 141 ধারা অনুযায়ী এর তিনটে উপাদান আছে। এক, এটা হবে একটা প্রশ্ন, অবশ্যই এখানে একটা কি থাকতে হবে, প্রশ্ন থাকতে হবে। দুই, এই প্রশ্নে একটা ইঙ্গিত থাকবে, কি থাকবে, ইঙ্গিত। আর এইটা কিসের ইঙ্গিত থাকবে, উত্তরের ইঙ্গিত। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্নের মধ্যে তিনটে উপাদান থাকে, এটা অবশ্যই একটা প্রশ্ন হতে হবে এবং এই প্রশ্নটা কি থাকবে, ইঙ্গিত থাকবে এবং এটা থাকবে উত্তরের ইঙ্গিত। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আমি এক ব্যক্তিকে জেরা করার সময় বললাম যে আপনি কি রহিম কিনা, আপনি কি রহিম। দেখেন এইখানে একটা তার উত্তরের একটা ইঙ্গিত আছে, কি আমি জানতে চেয়েছি সে রহিম কিনা। সে যদি বলে হ্যাঁ, তাহলে সে রহিম হ্যাঁ এটা বলবে। সে যদি বলে না, সে রহিম যে না এটা বলবে। তার মানে এই প্রশ্নের মধ্যে একটা ইঙ্গিত আছে, এই ইঙ্গিত অনুযায়ী সে যে উত্তর করলো সেটাকে আমরা বলবো ইঙ্গিতবাহী প্রশ্ন। এরকম উদাহরণ দিয়ে লিখে দেবেন, পারলে এরকম বুঝিয়ে লিখবেন। ওকে, আচ্ছা। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, সব ক্ষেত্রে কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, যাবে কিনা। তাহলে এর আগে দেখবো হচ্ছে আমরা ইঙ্গিতবাহী প্রশ্ন আগে দেখবো কখন করা যাবে না, তাহলে আমাদের আলোচনাটা সহজ হবে। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না কখন, এই সম্পর্কে 142 দ্বারায় দুইটা কথা মনে রাখবেন। 142 দ্বারায় এই বলেছে যে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না আপনার হচ্ছে, প্রথমত বিরোধী পক্ষ যদি বিরোধিতা করে, বিরোধী পক্ষ যদি বিরোধিতা করে, বা আদালত যদি অনুমতি না দেয়, বিরোধী পক্ষ যদি বিরোধিতা করে বা আদালত যদি অনুমতি না দেয়, তাহলে এই প্রশ্ন জবানবন্দি বা পুনঃজবানবন্দি সময় করা যাবে না। তাহলে কি লাগবে, যে এই ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে হচ্ছে, যাবে না হচ্ছে বিরোধী দল যদি বিরোধী পক্ষ যদি বিরোধিতা করে এই ধরনের প্রশ্ন করতে, অথবা আদালত যদি অনুমতি না দেয়, তাহলে জবানবন্দি অথবা পুনঃজবানবন্দিতে এই প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় এই প্রশ্ন করা যাবে না। তবে আদালত অনুমতি দিলে জবানবন্দি এবং পুনঃজবানবন্দিতে এই প্রশ্ন করা যাবে, কিন্তু আদালত তিনটি ক্ষেত্রে এই অনুমতি দিতে পারে। তিনটি ক্ষেত্রে আদালত জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় এই ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারে। এই তিনটি ক্ষেত্র কি, এক, পরিচয়মূলক বিষয় অর্থাৎ জবানবন্দি বা পুনঃজবানবন্দিতে পরিচয়মূলক বিষয় তাকে পরিচিত করার জন্য ইঙ্গিতবাহী প্রশ্নের অনুমোদন দিতে পারে। দুই, স্বীকৃত বিষয়, যে বিষয়টি উনি আগে স্বীকার করেছেন এই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি আদালত দিতে পারে জবানবন্দি বা পুনঃজবানবন্দির ক্ষেত্রে। তিন, যেটা যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে
তাহলে এই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি আদালত জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দিতে দিতে পারে। তাহলে আমরা দেখলাম ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না, 142 ধারা অনুযায়ী বিরোধী পক্ষ যদি আপত্তি করে অথবা আদালতের অনুমতি না নিয়ে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দিতে আপনি কি করতে পারবেন না, ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন না। তবে আদালত তিনটি ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্নের অনুমতি দিতে পারে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময়। কখন? পরিচয়মূলক বিষয়ে, স্বীকৃত বিষয়ে, যেটা যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে এই বিষয়ে, অর্থাৎ কাউকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে যে বিষয়টা তিনি আগে স্বীকার করেছেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে প্রশ্ন করতে, যেটা যথেষ্ট রূপে অলরেডি প্রমাণিত হয়েছে এই বিষয়ে যদি তাকে জেরা করা প্রয়োজন হয় বা এখানে তাকে যদি জবানবন্দিতে বা পুনঃ জবানবন্দিতে কোনো ইঙ্গিতবাহী প্রশ্ন করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটা করতে পারে। বুঝেছেন কিনা? তাহলে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না এটা আমরা পেলাম। এবার আমরা দেখবো যে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। একশো 143 ধারা মোতাবেক লিডিং কোশ্চেন কোথায় জিজ্ঞেস করা যায়? সেটা হচ্ছে লিডিং কোশ্চেন জিজ্ঞেস করা যায় হচ্ছে ক্রস এক্সামিনেশন বা জেরার ক্ষেত্রে। তাহলে জেরার ক্ষেত্রে হচ্ছে লিডিং কোশ্চেন আস্ক করা যায়, জেরার ক্ষেত্রে লিডিং কোশ্চেন আস্ক করা যায় বা হচ্ছে জিজ্ঞেস করা যায় জেরার ক্ষেত্রে। আর আরো দুইটা ক্ষেত্রে করা যায়, জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির ক্ষেত্রে। সেক্ষেত্রে কি আদালতের অনুমতি নিতে হবে। আদালতেরও যে 142 ধারায় আদালতের অনুমতি নিয়ে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির ক্ষেত্রে জেরা করা যাবে। সেই ক্ষেত্রে আদালত অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্নের অনুমতি দিতে পারে। এই তিনটা প্রশ্ন করার ক্ষেত্রে, এই তিনটা বিষয়ের ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারে। সাধারণত ইঙ্গিতবাহী প্রশ্ন আদালতের অনুমতি ছাড়া বা একদম স্বাধীনভাবে জেরার ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আর বাকি ক্ষেত্রে যদি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে হয় তাহলে আদালতের অনুমতির প্রয়োজন আছে। আশা করি বুঝেছেন। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন, আজকের শেষ টপিক এবং আশা করি ইভিডেন্স এর শেষ টপিক। আপনারা হচ্ছে এই বিষয়গুলো খুব দ্রুততার সহিত করবেন। আর যে বিষয়গুলো বললাম প্রবলেমেটিকের জন্য সেই ধারাগুলো একটু ভালো করে দেখবেন। আগামীকালকে থেকে আমরা নতুন আইন পড়ানো শুরু করবো। আবার একটা আইন পড়ি, তারপর আবার একটা পরীক্ষা নেব। ওকে? আর হচ্ছে আজকে কালকে এই তিনটা সাবজেক্ট যেটি পড়ানো হচ্ছে এই গ্রুপেই থাকবে। আর একটা নতুন গ্রুপ খুলে সেখানে হচ্ছে আমরা বাকি সাবজেক্টগুলোর ক্লাস নেব, যাতে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট একটা গ্রুপে থাকলে আপনাদের খুঁজে পেতে কষ্ট হয় অনেকের, অথবা সহজে খুঁজে পাওয়া যায় না। এই জন্য হচ্ছে আমরা আর বাকি ক্লাসগুলো অন্য গ্রুপে নেব। ওকে? আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন। বিজ্ঞ ব্যক্তিদের মতামত। এখন এক্সপার্ট কে? এক্সপার্টটা কে এইটাকে আমাদের জানতে হবে। কে এক্সপার্ট? এক্সপার্টের সংজ্ঞা আসলে সাক্ষ্য এনে দেওয়া হয় না। সাধারণত এক্সপার্ট হচ্ছে কোনো বিষয় যার বিশেষ জ্ঞান আছে, কোনো বিশেষ বিষয়ে যার বিশেষ জ্ঞান আছে সেই এক্সপার্ট। আদালত হচ্ছে একজন ন্যাচারাল, আদালত পরিচালিত হয় একজন ন্যাচারাল পারসন দ্বারা। ঠিক আছে? আদালত পরিচালিত হয় একজন মানুষ দ্বারা। তো একজন মানুষ হিসেবে সব বিষয় তার আদালতের এক্সপার্ট হওয়া সম্ভব হয় না। সুতরাং সাক্ষ্য উদ্ঘাটনের ক্ষেত্রে বা সাক্ষ্যর যথার্থতা মূল্যায়নের ক্ষেত্রে, সাক্ষ্যর যথার্থতা মূল্যায়নের ক্ষেত্রে বা কোনো জিনিস প্রমাণের সহায়তার জন্য কি প্রয়োজন হয়? এক্সপার্টের মতামতের প্রয়োজন হয়। তাহলে এই যে কোনো বিষয়ে সাক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে, প্রমাণকে নির্ধারণ করার ক্ষেত্রে, কোনো বিষয়ে অনুমান তৈরি করার ক্ষেত্রে যে সকল বিজ্ঞ ব্যক্তিদের মতামতের প্রয়োজন হয় তাদেরকে আমরা এক্সপার্ট বলি। ওকে? আচ্ছা, এখন এই এক্সপার্টের কাজ কি?
এক্সপার্টের কাজ হচ্ছে আদালতকে সহায়তা করা কোনো বিষয় বুঝতে। তাহলে এই এক্সপার্টরা কি কি বিষয়ে মতামত দিতে পারে? সেকশন 45 অনুযায়ী 5টা বিষয়ে এক্সপার্টরা মতামত দিতে পারে। 1, বিদেশি আইন। অর্থাৎ যে আইনটা বাংলাদেশের আইন না, বরঞ্চ বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশের আইন সম্পর্কে যদি আদালতের কোনো মতামত প্রয়োজন হয়, তাহলে এই মতামতটা এই আইন সম্পর্কে যিনি আইন বিশারদ, এই আইন সম্পর্কে যিনি এক্সপার্ট, তিনি হচ্ছে এই আইন সম্পর্কে মতামত প্রদান করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় যে অস্ট্রেলিয়ায় একটা আইন আছে, যে আইন সম্পর্কে বাংলাদেশের আদালত চাচ্ছে যে এই আইন সম্পর্কে ভালো করে মতামত চাচ্ছে। তাহলে অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে আইগাত্রী। ওই আইগাত্রীকে আদালত ডাকলো এবং তার মতামত গ্রহণ করলো। তাহলে এটা হচ্ছে বিদেশি আইন সম্পর্কে আদালতের মতামত গ্রহণ। এইরকম একটা ডিসক্রিপশন লিখবেন। ওকে, যেটুকু বললাম এইটুকু লিখলেও হবে। একটা উদাহরণ দিবেন। এরপর হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ক যদি কোনো প্রশ্ন আদালতের সামনে উপস্থিত হয়, আদালত যদি যথাযথ মনে করে এই বিষয়ে হচ্ছে এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া প্রয়োজন, তাহলে এই বিষয়ে কি নিতে পারে? আদালত এক্সপার্ট অপিনিয়ন নিতে পারে। এই বিজ্ঞান বিষয় বলতে আসলে ব্যাপকভাবে বোঝায়, বিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রে বোঝায় যেটা আদালতের বিচার্য বিষয় থাকে। যেমন আমরা দেখে থাকি ডিএনএ টেস্ট, যেখানে ডিএনএ টেস্ট প্রয়োজন হয় সেখানে ডিএনএ টেস্ট, যেখানে হচ্ছে আপনার প্রয়োজন হয় কি বয়স নির্ণয় করা প্রয়োজন হয়, সেখানে বয়স নির্ণয়ের জন্য সায়েন্সের যে বিষয়গুলো আছে সেই পরীক্ষা। তারপর হচ্ছে যেখানে আপনার হচ্ছে পিতামাতা নির্ণয় করা পরীক্ষা, পিতামাতা নির্ণয় হবে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন, সেখানে এই রকমের বৈজ্ঞানিক পরীক্ষা কি হয়? এক্সপার্টদের দ্বারা গ্রহণ করা হয়। ঠিক আছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কলা। কলা বিষয়টাকেও ব্যাপকভাবে বুঝাবে। এখানে কলা দ্বারা আর্টস বুঝায়। আর্টসের যে সকল শাখা প্রশাখা আছে, যেমন হচ্ছে অর্থনীতি, সমাজ বিজ্ঞান, অথবা হচ্ছে অন্য যে সকল বিষয় আছে, এই সকল বিষয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় এবং আদালত মনে করে এই সকল বিষয়ের উত্তর জানা প্রয়োজন, তাহলে এই বিষয়কে কি করতে পারবে? এই বিষয়গুলোকে আদালত এক্সপার্ট অপিনিয়ন নিতে পারে। যেমন হচ্ছে একটা অর্থনীতির একটা সমীক্ষা সম্পর্কে একটা বিচার্য বিষয় আছে, যেটা আদালতের কারো মতামত না প্রয়োজন বলে মনে করে, তখন তিনি একজন অর্থবিদের মতামত নিলেন। অথবা দেখা গেল সামাজিক অপরাধগুলো বেড়ে গেছে, কিশোর অপরাধ, এই সম্পর্কে তিনি একজন সমাজ বিজ্ঞানের মতামত গ্রহণ করতে পারেন। এই অপরাধ বাড়ার কারণ বা প্রবণতা কি, এই সম্পর্কে, অথবা এই অপরাধের মাত্রা কি, এই সম্পর্কে উনি কি করতে পারেন? একজন কলা বা সমাজ বিজ্ঞানের কি মতামত গ্রহণ করতে পারেন। তাহলে বিদেশি আইন সম্পর্কে এক্সপার্ট অপিনিয়ন দেওয়া যায়, বিজ্ঞান সম্পর্কে এক্সপার্ট অপিনিয়ন দেওয়া যায়, আর্টস সম্পর্কিত জিনিসগুলো এক্সপার্ট অপিনিয়ন দেওয়া যায়। কারো হাতের লেখা যদি শনাক্ত করা প্রয়োজন হয়, এই শনাক্তকরণটা যদি আদালতের দ্বারা তো সম্ভব না, কারণ এই জ্ঞানটা আদালতের নাও থাকতে পারে, তখন যে ব্যক্তি হস্তলিপি বিশারদ, অর্থাৎ যার হাতের লেখা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, এই ব্যক্তির কি মতামত গ্রহণ করা যেতে পারে। যেমন পুরাতন একটা দলিল লেখা আছে, এই দলিলটাকে বলা হচ্ছে যে এই দলিলটি হচ্ছে করিমের। এখন এই বিষয় নিয়ে একটা প্রশ্ন উত্থাপিত হলো আদালতে, অন্য পক্ষ বলছে যে এই দলিলটা করিমের হাতে লেখা না, তখন একজন হচ্ছে হস্ত বিচারকের মাধ্যমে এই বিষয়টা কি করা যেতে পারে? এই বিষয়টায় মতামত গ্রহণ করা যেতে পারে। আগের দিনে হচ্ছে মানুষ যখন পড়াশোনা না জানতো, তখন তারা আঙ্গুল দিয়ে টিপসই দিত। ওকে, এই যে আঙ্গুল দিয়ে টিপসই দিত, এই আঙ্গুল দিয়ে টিপসই দেওয়ার সময় তারা হচ্ছে একজনের আঙ্গুলের টিপসইর সাথে অন্যজনের ভিন্নতা আছে। এই ভিন্নতাটা আপনার আমার সাধারণ মানুষ দ্বারা কি করা সম্ভব না, নির্ণয় করা সম্ভব না।
তাহলে এই টিপসইটা সম্ভব নির্ণয় করা সম্ভব, এই একটা টিপসইয়ের সাথে আরেকটা টিপসইয়ের পার্থক্য নির্ণয় করা সম্ভব হচ্ছে এক্সপার্ট দ্বারা। তো এইরকম যদি কোনো কাজ উত্থাপিত হয় যেখানে হচ্ছে কি যে টিপসই শনাক্তকরণ প্রয়োজন হয়, সেক্ষেত্রে এক্সপার্টদের মতামত নেওয়া যায়। এই সকল বিষয়ে এক্সপার্টদের মতামত নেওয়া যায়। আশা করি বুঝেছেন। এবার হচ্ছে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই এক্সপার্টদের মতামত আসলে আদালত কিভাবে গ্রহণ করবে। এক্সপার্টদের অপিনিয়ন আদালত কিভাবে গ্রহণ করবে, এই প্রসিডিউরটা কি, বা আদালত এরকম প্রশ্ন আসতে পারে এক্সপার্টদের মতামত আদালত গ্রহণ করার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করবে, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে এক্সপার্টদের মতামত গ্রহণ করার জন্য আদালত কি প্রসিডিউর ফলো করবে। অথবা প্রশ্ন আসতে পারে কি কি বিষয় লক্ষ্য রেখে আদালত এক্সপার্টদের অপিনিয়ন গ্রহণ করবে। অথবা প্রশ্নটা অন্য একটা ভাবে আসতে পারে, যেটা আমি একটু লিখে দিচ্ছি। দেখেন এখানে লিখছি কি এক্সপার্ট ওপিনিয়ন নিড ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। ব্যাখ্যা করুন, প্রশ্ন আসতে পারে যে এটার মানে হচ্ছে যে এক্সপার্ট ওপিনিয়নের যখন গ্রহণ করবেন তখন কেয়ারফুল এক্সামিনেশন গ্রহণ করতে হবে, আপনার কেয়ারফুলি এক্সামাইন তাকে করতে হবে। এইটা কেন কেয়ারফুল এক্সামাইন করবেন এটা ব্যাখ্যা করুন। ঠিক আছে, এই প্রশ্নটা এভাবে আসতে পারে কি সতর্কতা অবলম্বন করেন ব্যাখ্যা করুন, আসতে পারে এক্সপার্ট ওপিনিয়ন কিভাবে গ্রহণ করবেন প্রসিডিউর ব্যাখ্যা করুন। সব উত্তর এক। তাহলে প্রথম যে এদেরটা কেন কেয়ারফুল বা কি কেয়ারফুল কেন গ্রহণ করবেন এইটা সম্পর্কে প্রথম রেফারেন্স দিব আমরা সেকশন 50 এর সেকশন 51 তে বলেছে যে অভিমত এক্সপার্টরা যে অভিমত দেবে এই অভিমতের ভিত্তিও প্রাসঙ্গিক, অভিমতের ভিত্তি প্রাসঙ্গিক। অর্থাৎ তারা তো যে অভিমতটা দিল এটা তো তারা আসলে নিজের ইচ্ছা মতো দিবে না। সুতরাং তারা যে অভিমতটা দিবে অবশ্যই তাদের যৌক্তিক কোনো ভিত্তি থাকতে হবে, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারপরে তারা কি করবে মতামত দিবে। তাহলে এই যে অভিমতটা দিবে তারা যে সকল ভিত্তির উপর নির্ভর করে অভিমত দিবে সেই ভিত্তিটা প্রাসঙ্গিক। ধরেন হচ্ছে একজন রসায়নবিদ, উনি তার কোনো বিষয়কে পরীক্ষা করে একটা সিদ্ধান্তে উপনীত হলো, তাহলে তিনি তার ল্যাবরেটরিতে যে সকল বিষয়গুলোর মাধ্যমে এটা পরীক্ষা করে একটা ভিত্তি নির্ভর হচ্ছে আপনার মতামত দিল, এই যে সকল পরীক্ষা নিরীক্ষা করেছে আদালত চাইলে এই বিষয়গুলোকে এই ব্যক্তিগুলোকে প্রাসঙ্গিক করা হয়েছে, অর্থাৎ আদালত চাইলে এই বিষয়গুলোকে প্রকাশ করতে বলতে পারে। তাহলে তার অভিমতের ভিত্তিটাকেও প্রাসঙ্গিক করা হয়েছে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এক্সপার্ট অপিনিয়ন, এই এক্সপার্ট অপিনিয়ন হচ্ছে এক ব্যক্তির সাক্ষী যিনি হচ্ছে পক্ষপাতমূলক সাক্ষ্য দেয়, পক্ষপাতমূলক। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু নিরপেক্ষ না, পক্ষপাতমূলক। কার পক্ষে পক্ষপাতমূলক? যে বিষয়ে মতামত দিয়েছে এই যে কোনো এক পক্ষের পক্ষে উনি সাক্ষী দিয়ে ফেলেন, তার মানে হচ্ছে উনি একজন পক্ষপাতমূলক সাক্ষ্য। এবং এই যে পক্ষপাতমূলক যেহেতু উনি সাক্ষ্য দিয়েছেন, এই সাক্ষীটা আসলে নিরপেক্ষ সাক্ষী না, যেহেতু পক্ষপাতমূলক সাক্ষী, সুতরাং এটাকে ভালোভাবে এক্সামাইন না করে এটাকে গ্রহণ করা যাবে না। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এই সাক্ষীর উপর ভিত্তি করে কাউকে দণ্ড প্রদান করা যাবে না। শুধুমাত্র
শুধুমাত্র এই সাক্ষীর উপর ভিত্তি করে কাউকে দণ্ড বা কাউকে খালাস প্রদান করা যাবে না। দণ্ড বা খালাস প্রদান করতে হলে অবশ্যই কি করতে হবে? অবশ্যই অনুসমর্থনমূলক সাক্ষ্যর প্রয়োজন। অন্য সাক্ষ্য দ্বারা। তাহলে দেখেন কেন এটা অনুসমর্থন সাক্ষ্যের প্রয়োজন হবে, তাকে দণ্ড দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে এই এক্সপার্ট ব্যক্তি হচ্ছে একজন ন্যাচারাল পারসন, এনার ভুল হওয়া স্বাভাবিক। এখন এনার ভুলের উপর ভিত্তি করে বা এনার পরীক্ষা নিরীক্ষায় ভুল হতেই পারে। এখন এইটার উপর ভিত্তি করে যদি কাউকে দণ্ড বা খালা দেয় তাহলে তার উপর ন্যায় বিচার হবে না। আর 2 নম্বর, তিনি হচ্ছে একজন পক্ষপাতমূলক সাক্ষী দিচ্ছেন, সুতরাং সাক্ষ্য হিসেবে গৃহীত হয়, সুতরাং এটাকে কি করা যাবে না, এইটা গ্রহণ করলে তার প্রতি ন্যায় বিচার করা হবে না। তারপর হচ্ছে এই এক্সপার্টকে একজন সাধারণ সাক্ষীর মতো ব্যবহার করতে হবে। সাধারণ সাক্ষীকে যেভাবে জবানবন্দি গ্রহণ করা হয়, জেরা করা হয়, এই সাধারণ সাক্ষীর মতো তাকে কি করতে, সাধারণ সাক্ষীর মতো তার সাথে ব্যবহার করতে হবে, কারণ তিনি একজন সাধারণ সাক্ষী। এরপরে যে বিষয়টা, তার যখন এই অপনিয়নটা নেওয়া হবে অবশ্যই এটা শপথ পাঠের মাধ্যমে হতে হবে। শপথ পাঠ, যেভাবে একজন সাক্ষীকে শপথ পাঠ করিয়ে আপনার হচ্ছে কি করা হয়, তার অভিমতটা নেওয়া হয়, এই শপথ পাঠের মাধ্যমে নেওয়া হবে। আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে একে জেরা করা যাবে। সুতরাং হচ্ছে এই এক্সপার্টকে যেহেতু এই সকল টেস্টের মাধ্যমে হচ্ছে অপনিয়নটা নিতে হবে, এইভাবে এক্সামাইন করে তার অপনিয়নটা নিতে হবে এবং তার যে সকল ভিত্তির উপর তিনি সিদ্ধান্ত দিয়েছেন সে সকল ভিত্তিগুলোকে কনসিডার করতে হবে। তিনি যেহেতু পক্ষপাতমূলক সাক্ষী, তার বিষয়টাকে আরো সুন্দরভাবে হচ্ছে জেরা করতে হবে। হচ্ছে তার উপর সাক্ষ্যের উপর ভিত্তি করে দণ্ড দেওয়া যাবে না। তারপর হচ্ছে অনুসমর্থনমূলক যদি সাক্ষ্য না থাকে তাহলে তার সাক্ষ্য দিতেই হবে না, সাধারণ সাক্ষীর মতো তার সাথে ব্যবহার করতে হবে। এই সকল বিষয়কে এক্সামাইন করে, এই সকল টেস্টকে করে তার এক্সপার্টের অবনিয়নটা গৃহীত হবে। আশা করি বুঝেছেন। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যারা বিশেষজ্ঞ নয়, কিন্তু সাক্ষ্য আইনে এরকম ব্যক্তি আছে যারা বিশেষজ্ঞ না হলেও তাদের মতামতকে সাক্ষ্য আইন প্রাসঙ্গিক করেছে। অর্থাৎ যারা বিশেষজ্ঞ নয় কিন্তু তাদের মতামত সাক্ষ্য আইন প্রাসঙ্গিক করেছে, এই ব্যক্তিবর্গকে আমরা একটু দেখব। এরা কারা? সাক্ষ্য আইনের 46 থেকে 50 ধারা পর্যন্ত এমন কিছু ব্যক্তিবর্গের কথা বলে দেয়া আছে যারা কোনো এক্সপার্ট নয়, কিন্তু তাদের মতামতটাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা যেতে পারে। এই ব্যক্তিবর্গ কারা, এদেরকে আমরা একটু দেখব। এরা কারা যাদের হচ্ছে মতামতকে কি করা যেতে পারে, সাক্ষী হিসেবে গ্রহণ করা যেতে পারে। এরা এক্সপার্ট না, কিন্তু তারপরে তাদের সাক্ষীর একটা মূল্য আছে, এদের প্রাসঙ্গিকতা আছে। এই ব্যক্তিরা কারা? এইটা বলা আছে 46 থেকে 50 পর্যন্ত। প্রথমত হচ্ছে সেকশন 46, সরি 47 না, তাহলে প্রথম হচ্ছে 46, আচ্ছা প্রথম হচ্ছে 47 বলা আছে হাতে লেখা সম্পর্কে মতামত। হাতের লেখা, এই ব্যক্তি এক্সপার্ট না, এই ব্যক্তি কি না, হাতের লেখা বিশারদ না, কিন্তু তিনি এমন এক ব্যক্তি সে অপর যার হাতের লেখা নিয়ে প্রশ্ন তার হাতের লেখাটা চেনেন। যেমন হচ্ছে আমরা বলতে পারি রহিম এবং করিম 2 ভাই। এখন এই প্রশ্ন হচ্ছে এটা করিমের হাতের লেখা কিনা,
রহিম এই করিমের হাতের লেখা, যেহেতু ভাই, এর হাতের লেখার সাথে একসাথে পড়াশোনা করেছে, এর হাতের লেখার সাথে অনেক আগে থেকে পরিচিত। সুতরাং এই হাতের লেখা সম্পর্কে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, সেই ক্ষেত্রে যে ব্যক্তি বিরোধী ব্যক্তির হাতের বিরোধ, যে হাতের লেখাটা নিয়ে বিরোধ হয়েছে, সেই হাতের লেখার সাথে পরিচিত হয়। এমন ব্যক্তির মতামত গ্রহণ করা যাবে তিনি এক্সপার্ট না হলেও। অধিকার বা প্রথা সম্পর্কে যার ধারণা আছে, যেমন হচ্ছে এই গ্রামে একটা প্রথা আছে যে প্রত্যেক বছর চন্দ্র মাসের প্রথম দিন এই গ্রামে একটা উৎসব হয়, এটা একটা প্রথা। এই যে কাস্টম সম্পর্কে তো আসলে এই গ্রামের লোকেরই ধারণা থাকার কথা। তো এই গ্রামের যারা যে সকল ব্যক্তির এই প্রথা সম্পর্কে ধারণা আছে, তারা যদি মতামত দেয়, তারা এক্সপার্ট না হলেও এই প্রথা সম্পর্কে তারা মতামত দিলে এটা আদালত এটা গ্রহণ করা যেতে পারে। তারপর হচ্ছে অধিকার, কোন অধিকার সম্পর্কে একটা বিশেষ অধিকার আছে এই 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 জনপদে, এই অধিকার সম্পর্কে যদি কারো ধারণা থাকে এবং এই অধিকার সম্পর্কে যদি কারো জানা থাকে, এই ব্যক্তির মতামত গ্রহণ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই ব্যক্তি এক্সপার্ট না হলেও এই ব্যক্তির মতামতটা প্রাসঙ্গিকতা আছে। কারো যদি কোনো রীতিনীতি মতবাদ বা বিশ্বাস নিয়ে কোনো কি থাকে, রীতিনীতি মতবাদ বা বিশ্বাস নিয়ে যদি কোনো আপনার হচ্ছে প্রশ্ন থাকে মামলায়, যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এই এলাকায় একটা ধর্মীয় মতবাদ আছে, যে মতবাদটা হচ্ছে একটু ভিন্ন ধর্মের। কি মতবাদ? ধর্মীয় মতবাদ। ধর্মীয় মতবাদ হচ্ছে আপনার এই এলাকার নির্দিষ্ট দিনে কিছু পশু জবাই করতে হয়। ঠিক আছে, এটা একটা তার ধর্মীয় মতবাদ। এখন এই ধর্মীয় মতামত নিয়ে প্রশ্ন আছে, তাহলে এই ধর্মীয় মতবাদ সম্পর্কে যার জানা আছে, তিনি যদি এক্সপার্ট নাও হন, এই ধর্মীয় মতবাদ সম্পর্কে যার জানা আছে, তিনি এক্সপার্ট না হলেও তিনি কি করতে পারেন, মতবাদ তিনি এই বিষয়ে তার বক্তব্যটা প্রাসঙ্গিক। অথবা যার কোনো বিশ্বাস সম্পর্কে, যেমন নির্দিষ্ট দিনে এই এলাকায় নির্দিষ্ট কিছু পশু জবাই করা, এটা হচ্ছে একটা বিশ্বাস, এই সম্পর্কে যার জানা আছে তার মতবাদটাও প্রাসঙ্গিক। অথবা কোনো রীতিনীতি, এই গ্রামের নির্দিষ্ট দিনের নির্দিষ্ট রীতিনীতি হচ্ছে এই ধর্মীয় উদ্দেশ্য সাধনের জন্য পশু কোরবানি করা, এটাও কি, এটা এই ব্যক্তি যার এই বিষয় সম্পর্কে জানা আছে, এই রীতিনীতি মতবাদ বা বিশ্বাস সম্পর্কে, তার বক্তব্য প্রাসঙ্গিক। এরা এক্সপার্ট না হলে এদের বক্তব্য প্রাসঙ্গিক। এরপর হচ্ছে সেকশন 50। এইখানে কথা হচ্ছে যে ব্যক্তি অর্থাৎ কার সাথে এক ব্যক্তির সাথে অন্য এক ব্যক্তির সম্পর্ক কি, এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, এই সম্পর্ক সম্পর্কে যার জানা আছে, তিনি যদি এই যে আমাদের যে 145 ধারা অনুযায়ী যে এক্সপার্ট বললাম, ইনি যদি এক্সপার্ট নাও হন, সেক্ষেত্রে কি, আচ্ছা এই ধারাটা কি 45 না 46 একটু, আচ্ছা যাই হোক, হ্যাঁ এই আমি একটু বলতেছি। তাহলে এই ব্যক্তি যদি এই এক্সপার্ট নাও হন, তার যদি বিশেষ সম্পর্ক সম্পর্কে, পারিবারিক সম্পর্ক সম্পর্কে অথবা কোনো সম্পর্কের বিষয় যেমন জানা থাকে, যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে এক ব্যক্তি উনি অন্য ব্যক্তির দত্তক পুত্র কিনা, ধরেন উনি হচ্ছে ক্ষয়ের দত্তক পুত্র কিনা 45 দ্বারাই, হ্যাঁ, তাহলে উনি নামক এক ব্যক্তি, নামক এই ব্যক্তি দাবি করতেছে তিনি ক্ষয়ের দত্তক পুত্র। এখন গেছে মারা গেছে বা মৃত্যুবরণ করছে, তাহলে এই যে দত্তক পুত্র কিনা, এই যে প্রশ্নটি উত্থাপিত হলো, তার সাথে সম্পর্কের যে প্রশ্ন, এই সম্পর্কে ধরেন গয়ের এক জানা আছে, যখন দত্তক নিয়েছে তখন উপস্থিত ছিল,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। তাহলে এই সম্পর্কে গ যদিও এক্সপার্ট না, তার যে মন্তব্য, তার যে মতামত, এটা মতামত এটা কি করা যায়, এটা হচ্ছে আদালত প্রাসঙ্গিক করছে এই পঞ্চায়েত ধারায়, আইন প্রাসঙ্গিক করছে পঞ্চায়েত ধারায়। তাহলে এই ব্যক্তিবর্গ বিজ্ঞ নয় বা এক্সপার্ট নয়, তারপর হচ্ছে তাদের মতামত প্রাসঙ্গিক। এই ছিল হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের পরে এভিডেন্স অ্যাক্টের উপর আর ক্লাস নিব না। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলবেন, আমরা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে আপনাদের যে ধারাগুলো বললাম এগুলো খুব গুরুত্বতার সহিত দেখবেন। এর পাশাপাশি আপনারা হচ্ছে ওই যে প্রিভিলেজ কমিউনিকেশন জিনিসটা একটু দেখবেন। সেকশন 3 যে সকল সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো একটু দেখবেন নিজেরা, এগুলো খুব লেস ইম্পর্টেন্ট, একদম টপ ইম্পর্টেন্ট, এবং হচ্ছে মোটামুটি যে সকল বিষয় ইম্পর্টেন্ট ছিল এই বিষয়ে অলরেডি আলোচনা করা শেষ। তো আপনাদের হচ্ছে আগামী কালকে হচ্ছে আমরা অন্য একটা সাবজেক্ট পড়াবো। তো আগামী আপনাদের যদি এই ক্লাসে কোনো প্রশ্ন থাকে দ্রুত করে ফেলুন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে বিদায় নেব। আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে। তো যাই হোক, একটু দ্রুত আপনাদের রেসপন্সের অপেক্ষা। ওকে, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।